সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে আজ থেকে আবারও সংলাপ শুরু করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথম দিনের আলোচনায় অংশ নেবে লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি। বিকেলে জাতীয় সংসদের এলডি হলে এই সংলাপ হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সাথেও আলোচনায় বসবে কমিশন। এলডিপির সভাপতি উলি আহমেদের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেওয়ার কথা রয়েছে। গত 15 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ শুরু করে। এরপর বিভিন্ন সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। সেই সুপারিশের উপর সুনির্দিষ্ট মতামত জানাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানানো হয়। 13 মার্চের মধ্যে এই মতামত জানাতে বলা হলেও বিএনপি, এনসিপি সহ 23 দল এখনও অনেক দল তাদের মতামত তুলে ধরেনি। তবে এরই মধ্যে এনসিপি তাদের মতামত দিতে একটি সমন্বয় কমিটি গঠন করেছে। ন্যূনতম সংস্কার শেষে যৌক্তিক সময়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে নির্বাচনের প্রস্তাবনা দিয়েছে জামায়াত ইসলামী। 5টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে এসব প্রস্তাবনা জমা দিয়েছে দলটি। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই প্রস্তাবনা জমা দিয়েছে। সংবিধানের মূলনীতিতে সৃষ্টিকর্তার ওপর পূর্ণ আস্থার প্রস্তাবও দিয়েছে দলটি। পাশাপাশি সংবিধান কাউন্সিলের বিষয়ে পুরোপুরি একমত নয় বলে মতামত জানিয়েছে জামায়াত। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও হাইকোর্ট বিভাগকে বিকেন্দ্রীকরণের পক্ষে মত দিয়েছে দলটি। একই সাথে যেসব জায়গায় ক্ষমতার ভারসাম্য নেই সেখানে কিভাবে ভারসাম্য আনা যায় সে বিষয়েও প্রস্তাবনা দেওয়া হয়েছে। এদিকে 2-1 দিনের মধ্যেই বিএনপি প্রস্তাবনা জমা দেবে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। ওনারা 5 তারিখে চিঠি ইস্যু করেছিলেন আমাদেরকে। 6টা রিফর্ম কমিশনের রিপোর্ট ওনারা পাওয়ার পরে সবগুলো আমাদেরকে দিয়েছিলেন। একটা বাদে 5টা কমিশনের সুপারিশের উপরে ওনারা আমাদের মতামতটা খুব আগেই চেয়েছিলেন। তো আমরা আজকে 20 মার্চ আমরা 5টা কমিশনের সুপারিশের উপরে আমরা জামায়াত ইসলামের যে মতামত সেটা সুলিখিতভাবে দিয়েছি। একটা হচ্ছে সংবিধান, দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ নির্বাচন প্রক্রিয়া ইলেকটোরাল প্রসেস, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই 5টার উপরে আমরা আমাদের দলের অর্থাৎ জামায়াত ইসলামের সুচিন্তিত মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। এটা হচ্ছে এক। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান। তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন, অব্যাহত রেখেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের 5 এজেন্ডা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি, এই বিষয়গুলো আজকের আলোচনায় গুরুত্ব পাবে। এর আগেও জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং সহায়তা নিয়ে ইউএই সহ ওআইসি দেশভুক্ত 18টি মিশন প্রধানদের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। এইসব বৈঠকে এবারে নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশনের বৈঠকের আরো খবরে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, বৈঠকে আমরা এর মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হবে তার একটি ধারণা পাচ্ছিলাম। এর বাইরে আসলে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে নির্বাচনকে ঘিরে? আগামী নির্বাচন যেহেতু এটি ভিন্ন প্রেক্ষাপটে এবার হতে যাচ্ছে, এবং একই সাথে এই বৈঠকটি আজকে কি শুধু এককভাবেই একজন নির্বাচন কমিশনারের অধীনে হওয়ার কথা আমরা শুনছি, অন্যান্য কমিশনাররাও কি এখানে বা সিইসি কি এখানে যোগ দেবেন কিনা? তানিয়া, নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকারের নেতৃত্বে এই বৈঠকটি হতে যাচ্ছে। সেখানে অন্য কমিশনাররা থাকবেন না এবং এই বৈঠকে আসলে 5টি এজেন্ডা আছে এবং বৈঠকটি 11টায় শুরু হওয়ার কথাই। কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হতে যাচ্ছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে বৈঠকে আলোচনা হবে সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে। অর্থাৎ আমরা কিন্তু দেখছি যে বেশ কয়েকদিন ধরে সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে অনেক আলোচনা হচ্ছে এবং আনোয়ার ইসলাম সরকার নির্বাচন কমিশনার তিনি কিছুদিন আগে যেমনটি বলেছিলেন যে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে এবং যদি প্রয়োজন হয় তাহলে
সীমানা পুনর্নির্ধারণের যে আইন আছে সেটি পরিবর্তন করা হবে। তো সেই আইন পরিবর্তনের বিষয়ে হয়তো আজ কথা হতে পারে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই যে সীমানা পুনর্নির্ধারণের বিষয়, এই বিষয়ে কিন্তু নির্বাচন সংস্কার কমিশন একটি প্রস্তাব দিয়েছিল। সেটি হচ্ছে সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাতে আলাদা একটি কমিশন গঠন করা হয়। তবে নির্বাচন কমিশন আসলে সেটিতে রাজি না। নির্বাচন কমিশন সেটিতে দ্বিমত জানিয়ে ঐক্যমত্য কমিশনকে সেই সংস্কার কমিশনের যে প্রস্তাবনা ছিল তার বিরুদ্ধে কিন্তু একটি চিঠি দিয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন চায় আসলে সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি যাতে নির্বাচন কমিশনের অধীনেই থাকে এবং সেই সীমানা পুনর্নির্ধারণের আইনি বিষয় নিয়ে হয়তো আজ কথা হতে পারে, আমরা এমনটি জেনেছি। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে রাজনৈতিক দলের নিবন্ধনের যে আহ্বান জানানো হয়েছিল, রাজনৈতিক দল যে নিবন্ধনের বিষয়, সেটি হচ্ছে যে আমরা দেখেছি 10 মার্চ কিন্তু রাজনৈতিক নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয় এবং সেটির তারিখ দেওয়া হয়েছে 20 এপ্রিল পর্যন্ত। তবে এটি নিয়েও কিন্তু এখন কথা হচ্ছে। সেটি হচ্ছে আমরা দেখেছি গতকাল কিন্তু হাইকোর্ট রুল জারি করেছেন এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশন এখন যেই নিবন্ধনের জন্য, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যেই চিঠিটি দিয়েছে বা যে আহ্বান জানিয়েছে সেটি কেন অবৈধ হবে না, কারণ এটি আসলে আমরা দেখেছি যে পুরনো আইনে অর্থাৎ নির্বাচন সংস্কার কমিশন যেই প্রস্তাব দিয়েছিল সেটি কিন্তু সেগুলো এবারের নিবন্ধনের সেই চিঠিতে নেই। তো এই বিষয়ে আসলে আলোচনা হতে পারে। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন এবং সংসদ নির্বাচন, এবং আমরা কিন্তু দেখেছি যে স্থানীয় নির্বাচন এবং সংসদ নির্বাচন নিয়েও কিন্তু বিতর্ক চলছে যে আসলে কোনটি আগে হবে। এবং নির্বাচন কমিশনাররা কিন্তু বলেছেন এই বিষয়ে সরকার তাদেরকে সরাসরি কোনো অর্ডার না দিলেও, যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন যে সংসদ নির্বাচন আগে হবে বা সংসদ নির্বাচন এই ডিসেম্বরে বা জুনে হতে যাচ্ছে, সেহেতু আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সেই সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সংসদ নির্বাচনে আসলে ভোট গ্রহণ প্যানেল এবং যে ভোটের বিষয়ে যে সার্বিক বিষয়, সেই বিষয়গুলোতে আলোচনা হবে। এবং আর কি আলোচনা হতে পারে সেটি আমরা আসলে বৈঠক শেষ হলে বিস্তারিত জানাতে পারবো। আপনার কাছে ফিরবো যখন বৈঠকটি শুরু হবে এবং এই 5টি এজেন্ডার বাইরে আর কোনো বিষয় নিয়ে আলোচনা হয় কিনা সেটিও জানবো। ধন্যবাদ ফারজানা আক্তার। ধর্ষণ হলো নারীর প্রতি সহিংসতার চূড়ান্ত অপরাধ, তাই নিপীড়ন, নির্যাতন বা শ্লীলতাহানির মতো শব্দগুলো দিয়ে এই অপরাধকে কখনো প্রতিস্থাপন করা যাবে না। বিশেষজ্ঞরা বলছেন অপরাধের ভয়াবহতাকে নতুন শব্দের আড়ালে চাপা দিতে চাইলে বরং দায় মুক্তির বোঝাই বাড়বে। আইনজীবীরাও বলছেন অপরাধের মাত্রা বোঝাতে ধর্ষণ ব্যতীত অন্য শব্দ ব্যবহারের কোনো সুযোগ নেই। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই ভেসে ওঠে ধর্ষণ ও নারী নির্যাতনের খবর, যা মানুষকে আতঙ্কিত ও ক্ষুব্ধ করে তুলছে। তাই ধর্ষণের পরিবর্তে অন্য কোনো শব্দ দিয়ে এই অপরাধকে নির্দিষ্ট করা যায় কিনা এমন প্রশ্ন উঠেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ধর্ষণ এমন এক অপরাধ যা নিপীড়ন, নির্যাতন বা শ্লীলতাহানির মতো শব্দ দিয়ে কখনো প্রতিস্থাপন করা যায় না। নিপীড়ন, নির্যাতন, শ্লীলতাহানি, ইজ্জত, সম্ভ্রমহানি এগুলো কখনোই ধর্ষণের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে না, মানে হওয়াটা উচিত না, এবং কখনোই এটা প্রশ্নে আসে না এই শব্দগুলোকে আপনার আমলে নেওয়ার। কারণ এগুলো যখন আপনার প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হবে তখন ধর্ষণকে সাংস্কৃতিকভাবে প্যাকেজ করে এটিকে অপরাধ হিসেবে গণনা না করার প্রবণতা তৈরি হবে, এবং ধর্ষণ হলো নারীর প্রতি সহিংসতার চূড়ান্ত একটা বিষয়। বাংলাদেশের সমাজে এখনো ভুক্তভোগীর বদলে ক্ষমতাধর অপরাধীকে সুরক্ষা দেওয়ার প্রবণতা দেখা যায়, যা অপরাধের দায়মুক্তি অপরাধীকেই উল্টো শক্তিশালী করে তোলে, মনে করেন ইফতেখারুজ্জামান। যিনি অভিযোগ করেছেন অপরাধের কারণে সংক্ষুব্ধ হয়ে তার সুরক্ষার পরিবর্তে যিনি অপরাধ করেছেন তার পক্ষে কিন্তু অনেক সময় এই যে যারা ক্ষমতাবান, যারা মানে আইনের রক্ষক, তারা কিন্তু আইনের ভক্ষকে রূপান্তরিত হয়। এই যে কারণে ওই ধরনের বয়ান আসে যে অপরাধকে কমিয়ে বেশি প্রচার করা যাবে না, অপরাধের গল্প বলা যাবে না, অপরাধের স্টোরিটাকে সামনে, এটাকে অনেকটা হচ্ছে যে আপনার কি উট পাখির আচরণ শেখানো হচ্ছে সমাজকে। 2000 সালে সংশোধিত নারী শিশু নির্যাতন দমন আইনের 8 নং ধারায় ধর্ষণের সংজ্ঞা ও ধর্ষণজনিত কারণে মৃত্যুর শাস্তি উল্লেখ করা আছে। তাই ধর্ষণকে ধর্ষণ উল্লেখ না করে নির্যাতন বলা হলে মামলাটি দুর্বল হবে, শাস্তির বাইরে থেকে যাবে অপরাধীরা, বলছেন এই আইনজীবী। যদি আমরা ধর্ষণটাকে নারী নির্যাতনে ফেলে দিই তাহলে তো এই অফেন্সটা গ্রেভিটিটাই কমে যাবে, তাহলে তো প্রথম থেকেই তো কেসটাকে পুরো মিসলিড হয়ে যাবে, অন্য লাইনে চলে যাবে। তো সেই ক্ষেত্রে যেখানে এত ক্লিয়ারলি আইনে স্পেসিফাই করার পরেও আমরা ঠিকমতো তার প্রয়োগও করতে পারছি না এবং বিচারও ঠিকমতো প্রলম্বিত হচ্ছে, প্রলম্বিত হচ্ছে, বাট
সেখান থেকে যদি আমরা নারী নির্যাতনে চলে যাই তাহলে তো ধর্ষণের বিচার কিভাবে হবে, কিভাবে সম্ভব হবে? সে কি প্রপার ন্যায় পাবে? যেখানে ধর্ষণ উল্লেখ থাকার পরও বিচার বিলম্বিত হচ্ছে, হাজার হাজার মামলা আছে বিচারের অপেক্ষায়, সেখানে ধর্ষণ শব্দটি আড়াল করা হলে ন্যায় বিচার না পাবার শঙ্কা থাকবে বলে মনে করছেন সবাই। শানা শারমিন, ৭১, ঢাকা। ঈদযাত্রা সহজ করতে প্রতি বছরের মতো এবারও আগাম টিকিট বিক্রি করেছে বাস ও রেল কর্তৃপক্ষ। আগে কাউন্টারে টিকিট বিক্রি করা হলেও এখন অনলাইনে পাওয়া যাচ্ছে আগাম টিকিট। তাই কাউন্টারে চিরচেনা সেই চিত্র এখন নেই বললেই চলে। এবারও ট্রেনের টিকিট শতভাগ অনলাইনেই বিক্রি হচ্ছে, তাই টিকিট কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড় আর চোখে পড়ছে না। এছাড়া বাসের টিকিটও মিলছে অনলাইনে। তারপরেও কেউ কেউ এসেছেন কাউন্টারে ঈদের আগাম টিকিট নিতে। কয়েক বছর আগেও ঈদের সময় কাউন্টারে আগাম টিকিট নিতে যাত্রীদের ভিড় লেগেই থাকত। অনেকেই আগের দিন এসে লাইনে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। এবার 14 মার্চ থেকে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু করা হয়, আর আজ পাওয়া যাচ্ছে 30 মার্চের টিকিট। সময় মতো পাওনা পরিশোধ করেও নিজ গার্মেন্টসে সন্ত্রাসী হামলার কবলে পড়েছেন বলে দাবি অভিনেতা অনন্ত জলিলের। বুধবার বিকেলে হেমায়তপুরে এজে গার্মেন্টসের সংবাদ সম্মেলনে অনন্ত জলিল এ তথ্য জানান। তিনি অভিযোগ করেন 11 মার্চ এজেআই গার্মেন্টসের দ্বিতীয়বারের মতো একই গোষ্ঠী হামলা করে। এ সময় হামলায় সাধারণ শ্রমিক এবং কর্মচারীরা আহত হন। ক্ষতিগ্রস্ত হয় গার্মেন্টস ভবনও। পোশাক কারখানার শ্রমিকদের দাবি, যারা এই হামলার সাথে জড়িত তাদের এই ফ্যাক্টরিতে প্রবেশ নিষিদ্ধ করতে হবে। এদিকে অনন্ত জলিল জানান, প্রায় 12,000 কর্মী কর্মসংস্থান রয়েছে তার গার্মেন্টসে। তার অভিযোগ, একটি নির্দিষ্ট গোষ্ঠী চাইছে বাংলাদেশের তৈরি পোশাক খাত ধ্বংস হয়ে যাক। তিনি বলেন, 84% বৈদেশিক আয়ের এই শিল্প না বাঁচলে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতিও। তাছাড়া কর্মসংস্থান হারানো মানুষেরাও জীবিকার তাগিদে বেছে নেবে অবৈধ পথ। গার্মেন্টস মালিকেরা মুখটা চুপ থেকে কি করতেছে, গার্মেন্টসগুলো আরএমজি-গুলো বন্ধ করে চলে যাচ্ছে। আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে চলে যাচ্ছেন, এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে? কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন, আপনারা গার্মেন্টসগুলো বন্ধ করে যার যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন, অথবা আপনার গুলশান বনানীর বাসায় বসে থাকতেছেন, অথবা বিদেশের চলে যাচ্ছেন। হোয়াট ইজ দিস? এটা কিন্তু আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না, বাংলাদেশে এই আরএমজি সেক্টর থাকতে হবে, না হলে এই দেশ চলার মতন কোনো ব্যবস্থা নাই। ভিন্ন ডিজাইনের ওয়েস্টার্ন পোশাকে এবারের ঈদে নজর কাটছে ফ্যাশন হাউস তাবাস। ঈদ উপলক্ষে ফ্যাশন ব্র্যান্ডটি ছেলেদের কাবলি পাঞ্জাবি ও মেয়েদের থ্রি পিস তৈরিতে ব্যবহার করা হয়েছে ভারতীয় আরামদায়ক সুতির কাপড়। ক্রেতাদের আকৃষ্ট করতে পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল সব রং। তাবাসে দুই ধরনের প্রোডাক্টস আমরা ইউজ করি, একটা হচ্ছে দেশি প্রোডাক্টস, একটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন প্রোডাক্টস, যেগুলো আর কি আমাদের ইম্পোর্ট করা হয়। আমরা চায়না থেকে কিছু প্রোডাক্টস ইম্পোর্ট করি। তো ইম্পোর্ট প্রোডাক্টগুলোই আমাদের মোটামুটি কাস্টমারদের চোখে ভালো লাগে, অ্যাট্রাকশন বেশি। কারণ হচ্ছে আমাদের ফরেন টি শার্টগুলো, পোলোগুলো, ফরেন শার্ট, এগুলো খুবই কমফোর্টেবল হয়। আর এছাড়াও আমাদের দেশি প্রোডাক্টস আমরা যেগুলো মেকিং করি সেগুলো আমাদের মোটামুটি ভালো সেল হচ্ছে এখন। আমাদের বাংলাদেশের যে ওয়েদার, এই ওয়েদার তুলনায় তো আমাদের ম্যাক্সিমাম সব একটু কমফোর্ট ফেব্রিক্স ইউজ করে। সো আমাদের যে ফেব্রিক্সগুলো আছে, ইন্ডিয়ান যে ফেব্রিক্সগুলো আছে, ওগুলো ফেব্রিক্সগুলো ফুল কটন দিয়ে মেকিং করা। অ্যান্ড আমরা কটন দিয়েই ম্যাক্সিমাম প্রোডাক্টসগুলো করা ট্রাই করি, কারণ হচ্ছে কটন ফেব্রিক্সগুলো পরে সবাই একটু কমফোর্ট হয়। আমাদের লেডিস থ্রি পিস যেগুলো আছে, সেগুলো মোটামুটি সবই আমাদের ফেব্রিক্স খুব কমফোর্টেবল হবে। টাকা 4,000 টাকা দামে কাবলি পাঞ্জাবি অ্যান্ড স্পেশাল কিছু অনেকে একটু গিফটের জন্য চায়, সেই ক্ষেত্রে আমরা একটু হাই রেঞ্জের মধ্যে লাইক 5,000 বা একটু বেশির মধ্যে আমরা কিছু পাঞ্জাবি কাবলি কালেকশন করেছি। আর ডিজাইনগুলো আমাদের খুব ডিফারেন্ট, প্রতিবার থেকে এবারও আমরা একটু ডিফারেন্ট কালেকশন নিয়ে আসছি, ডিফারেন্ট ডিজাইন নিয়ে আসছি, ডিফারেন্ট ফেব্রিক্স নিয়ে আসছি। অ্যান্ড প্রাইসগুলোও খুব রিজনেবল আছে, অ্যান্ড সবার আর কি পারচেস করার মতোই প্রাইস আমরা দিয়েছি। আর লেডিস যেগুলো আছে, আমাদের লেডিস প্রাইসগুলো সেম অ্যাভারেজ 2,000 থেকে শুরু করে 3,000, 3,500 পর্যন্ত রাখছি।
দর্শক, রাজধানীর সিডা মিলনায়তনে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত এবং নাগরিক ভাবনা শীর্ষ গোলটেবিল বৈঠকে কথা বলছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। করতে পারবেন না, এটা আমাদের প্রথমে স্বীকার করে নেওয়া দরকার যে কোনো না কোনোভাবে সাংবিধানিক ব্যবস্থা যেটা অব্যাহত থেকেছে, এখনকার যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা তুলে দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ হলেই যথেষ্ট, অপপ্রয়োগের প্রয়োজন হচ্ছে না। প্রয়োগ হলেই যথেষ্ট যে আপনি আসলে এই ব্যবস্থাকে আর গণতান্ত্রিক রাখতে পারবেন না। এক ব্যক্তির হাতে একাধিক ধরনের ক্ষমতা এবং সেটা সাংবিধানিকভাবে এতটাই হয়েছে যে তার আর কোনো রকম চেকস অ্যান্ড ব্যালেন্সের কোনো জায়গায় আসলে আমরা তৈরি করতে পারিনি। যেমন ধরুন, রাষ্ট্রপতি কার্যত একসময় একজন রাষ্ট্রপতি বলেছিলেন যে তার মাজার জিয়ারত করা ছাড়া তার আর কোনো কাজ নেই। এটা শোনার পরে আমার প্রথম প্রতিক্রিয়া হয়েছিল আসলে তিনি সেটাও পারেন না, আসলে তিনি সেটাও পারেন না। বাংলাদেশের সংবিধান সুস্পষ্টভাবে রাষ্ট্রপতিকে দুটো কাজ করতে দিয়েছে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ করা, যেটা আসলে জনগণ ঠিক করেন যদি অবাধ নির্বাচন হয়। দ্বিতীয় হচ্ছে প্রধান বিচারপতির সাথে আলোচনা ক্রমে আরেকটি কাজ করতে পারে। মাজার জিয়ারত করতে যাওয়ার কোনো অধিকার আসলে বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি, সেটার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চাইতে হবে তাকে। এটাকে আমি ছোট করে দেখছি না এই কারণে যে আপনি দুটো প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যের অভাব কতটা সুস্পষ্ট হলে এটা বোঝা যায়। শুধু এটাই নয়, আপনি দেখুন যে সংবিধানে এমন ব্যবস্থা করা হয়েছে যে সংসদের মধ্যে 70 অনুচ্ছেদের মধ্য দিয়ে গোটা সংসদীয় ব্যবস্থায় ফ্লোর ক্রসিং বন্ধ করার নামে প্রত্যেকটা সংসদ সদস্যকে প্রধানমন্ত্রীর করতলগত করা হয়েছে। এটা নিয়ে গত 52-53 বছর ধরে আলোচনা হচ্ছে, 1991 সালের পর থেকে আলোচনা হচ্ছে, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই। যে কারণে আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রী রিমুভালের কোনো প্রসেস নেই। ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতে প্রধানমন্ত্রীর ইমপিচমেন্টের কোনো ব্যবস্থা থাকার কোনো কারণ নেই, কিন্তু তার রিমুভালেরও কোনো প্রসেস নেই। 1972 সালে সংবিধান প্রণয়নের ইতিহাসের সঙ্গে যারা বিষয় যারা জানেন তারা এটাও জানেন যে এই বিশেষ ব্যবস্থাটা তখন যেভাবে যুক্ত করা হয়েছে তাতে পরিবর্তিত হলেও শেষ পর্যন্ত যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করা হয়েছে এবং সংসদ সদস্যদেরকে ব্যক্তির করতলগত করা হয়েছে। একদিকে বিচার বিভাগের স্বাধীনতাহীনতা, পার্লামেন্টকে কার্যত একদলীয় ব্যবস্থায় রূপান্তরের সব রকম পথ পদ্ধতি খোলা রাখা, প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করা, এগুলো কোনো অবস্থাতেই গণতান্ত্রিক কোনো জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য অনুকূল নয়। নির্বাচনী ব্যবস্থার দিকে আপনি যদি তাকান তাহলে তাই দেখতে পাবেন যেমন সব ব্যবস্থা করা হচ্ছে যার ফলে এই যে তিনটি তথাকথিত নির্বাচনের প্রয়োজন হয়েছে সেটা সম্ভব হয়েছে। নির্বাচন কমিশন বলে একটি প্রতিষ্ঠান কোনো রকম দায়বদ্ধতা ছাড়াই দায়িত্ব সম্পাদন করেছে এবং তার জন্য তাদেরকে কোনোভাবেই জবাবদিহিতার মুখোমুখি করা যাচ্ছে না। আপনি যদি একইভাবে দেখেন যে জনপ্রশাসনের ক্ষেত্রেও আমরা ক্ষমতার যেই ভয়াবহ অপপ্রয়োগ দেখতে পেয়েছি, এগুলো আসলে প্রাতিষ্ঠানিক কাঠামোর গভীর দুর্বলতা, যেগুলো মোকাবেলা করা ছাড়া, সংস্কার করা ছাড়া বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করা যাবে না। সে কারণে সংস্কারের দাবিটা উঠেছে এবং সংস্কারের দাবিটা জনগণের, সংস্কারের দাবিটা সিভিল সোসাইটি, সংস্কারের দাবিটা রাজনৈতিক দলের। ফলে এটা কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের কাজ এটা মনে করবার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে সব বিষয়কে আমরা একমত হতে পারবো কিনা। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা সেই চেষ্টাটা করছি, কিন্তু এর জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে নাগরিকদের। কারণ রাজনৈতিক দলগুলো আসলে নাগরিকদের একটা অংশের প্রতিনিধিত্ব করে। আমি একটা অংশের বললাম এই কারণে যে সবগুলো রাজনৈতিক দল সব মানুষকে প্রতিনিধিত্ব করেন এরকম মনে করার কোনো কারণ নেই। তারা একটা বড় রকমের স্টেক হোল্ডার। অবশ্যই রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার, কারণ দেশ শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোই পরিচালনা করবে। কিন্তু নাগরিকদের অংশগ্রহণ ছাড়া, নাগরিকদের চাপ এবং নাগরিকদের
অন্তর্ভুক্তি ছাড়া কোনো অবস্থাতেই সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা যাবে না। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছেছি, তাদের মতামত দিচ্ছি, তাদের সঙ্গে আলোচনা করব। পাশাপাশি ভবিষ্যতে যাতে নাগরিকদের মতামত সংগ্রহ করা যায় সেই উদ্যোগও নেওয়া হবে।